এই একটা কাজ খুব অস্বস্তি লাগে, বেশি সময় অপেক্ষা করা। বেশ কিছু সময় পর নাহিদ আসলো, কিন্তু অন্য দুজন আসার কোনো খবর নেই। তারও কিছু সময় পর দুজন একসাথে আসলেন। আমি তো সামিরাকে দেখে কিছুই বলতে পারছি না। ওই দিন নীল শাড়ি, আবার আজকে লাল শাড়ি, সব কিছুতেই ভালোই মানায়। তবে তিথিকেও ভালোই লাগছিল। সাইফের কথা আমার ঘোর কাটলো। চল সবাই বের হই, অনেক দেরি হয়ে গেল। আমাকে দেখে সবাই মনে হয় ক্রাশ খেয়ে গেছে। খেতেই হবে, সামিরা বলে কথা। তারপর সবাই একটু কার ভাড়া করে নিয়ে চলে গেলাম ঘুরতে। সিলেটে আগে কখনো আসি নাই আমি। আসলে দেশে থাকতে তেমন কোথাও ঘোরা হয়নি, তাই সবাই চা বাগান দেখার উদ্দেশ্যে বের হলাম। প্রায় 30 মিনিট পর চা বাগানের কাছে পৌঁছে গেলাম। পাহাড়ের মতো ঢালু জায়গায় অনেক বড় আকারের চা বাগান। আমাদের সাথে 3জন লোক আছেন, যারা আমাদের সব পথ ঘুরিয়ে দেখাবেন। আমার সাথে তো সব কিছুই অবাক করা, সুন্দর লাগছে। সবাই অনেক সেলফি পিক তুলতে ব্যস্ত। আমার পাশেই সামিরার তিথি আছে। ভালোই ঘুরছিলাম নিজের মতো করে। হঠাৎ আমার পা পিছলে খেয়ে আমি পড়ে যেতে নিলেই সামিরা এক হাত আর তিথি এক হাত ধরে ফেললো। আমি তো হা হয়ে আছি, কি থেকে কি হয়ে গেল। সাইফ এসে আমাকে দাঁড় করে জিজ্ঞেস করলো আমি ঠিক আছি কিনা। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তারপর সবাই মিলে অনেক ঘুরলাম, আর আমি মাঝে মাঝেই সামিরার সাথে কিছু পিক তুলে নিয়েছিলাম। সবার সাথে অনেক অনেক পিক তোলা হয়েছে। সিলেটে চা বাগান ঘোরাটা মন্দ হয়নি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার হোটেলে ফিরতে হবে। হোটেলে ফিরেই সবাই যার যার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আজকের কথা মনে হতে লাগলো, কিভাবে আমাকে ওরা দুজন ধরে ফেললো। না ধরলে তো অনেক নিচেই পড়ে যেতাম। ফাল্লা বাঁচিয়ে দিয়েছে। এই ছেলে এমন কেন? নিজেই এখনো ভালোভাবে দেখে চলতে পারে না। আজকে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাইতেছিল। ম্যানেজার আমাকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু বেচারা সময় বের করতে পারলো না। দেখি কি করে। রাত 9টার দিকে সবাই ডিনার করে যার যার রুমে চলে গেলাম। বেশি রাত জাগা যাবে না, কালকে সকালে মিটিংয়ে যেতে হবে। পরের দিন এমনিতেই অনেক সকালে ঘুম ভেঙে গেল, তাই হোটেল বয়কে কফি দিয়ে যেতে বললাম। আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি কফি দিয়ে গেছে। তারপর কফি খেয়ে আজকের কাজের সব প্রস্তুতি শেষ করলাম, যেন কোথাও আমার তেমন কোনো ভুল না হয়। সকাল 8টার দিকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গাড়ি নিয়ে প্রজেক্ট এরিয়ায় চলে গেলাম। প্রজেক্টটা ফ্ল্যাট নির্মাণের কাজের এরিয়াটা দেখলাম। তারপর একজন লোক এসে আমাদের পাশের একটা বিল্ডিংয়ে নিয়ে বড় রুমে বসতে বলে চলে গেল। তার 15 থেকে 20 মিনিট পর কয়েকজন বাংলাদেশি আর ফরেনার লোক রুমে প্রবেশ করলো। ওনাদের সাথে আমাদের মিটিংটা হবে। 2-3 ঘন্টা মিটিং শেষে আজকের মতো শেষ হবে। কালকে আবার আসতে হবে। মিটিং শেষ করে হোটেলে ফিরে গেলাম। হোটেলে ফিরেই গোসল দিলাম। সকালে গোসল করে বের হয়েছিলাম, তা আবার এখন ভালো না লাগায় আবার গোসল করলাম। তারপর নিচে না নেমেই হোটেল বয়কে দিয়ে রুমে খাবার নিয়ে আসতে বললাম। খাবার দিয়ে গেল, খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে। ঘুম থেকে উঠে দেখি মাথা কিছুটা ভার ভার লাগছে। হয়তো দুপুরে বেশি ঘুম হয়ে গেছে, তার জন্য এমন হচ্ছে। তাই আবার সন্ধ্যার পর গোসল করে ফেললাম। এখন একটু ভালো লাগছে, আর হালকা শীত লাগছে। রাতে সাইফ এসে আমাকে জোর করে নিচে নিয়ে গেল। নিচে সবাই একসাথে ডিনার করলাম, কিন্তু আমি কেন জানি খেতে পারছি না। কিছুই আমার কাছে ভালো লাগছে না, আর একটু বেশি শীত শীত লাগছে। সামিরা বা কারোর দিকেই কেমন তাকিয়ে দেখতে ইচ্ছে করছে না। তার বসে না থেকেই রুমে চলে এলাম। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম ভাঙতে দেখি ভালোভাবে চোখ খুলতে পারছি না। মাথার উপরে মনে হয় কেউ 100 টন ভারী কিছু দিয়ে রেখেছে, আর কম্বল দিয়েও শীত মানছে না। বালিশের পাশে থেকে ফোনটা নিয়ে ডায়াল লিস্টে গিয়ে কাকে যে কল দিলাম বলতে পারি না। তবে গতকাল রাতে শেষ কথা হচ্ছে সাইফের সাথে। ভাবলাম সাইফের কাছেই কল দিয়েছে। 2বার রিং বাজার পরে কল রিসিভ করলো। হ্যালো সাইফ। ওই পাশ থেকে কিছু বলার আগে আমি বলে দিলাম কোনো মতো, না, আমি তিথি, বলো। আমার অনেক খারাপ লাগতো। আর কিছুই বলতে পারলাম না। হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। আমি বিছানা থেকে উঠতেই পারছি না। পরে আর কিছু মনে নেই আমার। রাতে বেশি ঘুমাতে পারি নাই। সকালে আবার নীলের কলে ঘুম ভেঙে গেল, আর নীল শুধু বলল ওর নাকি খারাপ লাগতেছে। আর দেরি করা যাবে না। ফ্রেশ হয়ে নীলের রুমের সামনে চলে গেলাম। গিয়ে দরজা ধাক্কা দিতেই খুলে গেল। নীলের কাছে গিয়ে দেখি ওর কোনো সারা শব্দ নাই, তাই নীলকে ধাক্কা দিলাম। কিন্তু এ কি, নীলের গা তো জ্বরে পুড়ে যাইতেছে। তাই দ্রুত সাইফকে কল দিলাম। 3-4টা রিং হওয়ার পর কল রিসিভ করলো। হ্যাঁ সাইফ, একটু তাড়াতাড়ি নীলের রুমে আসো, নীলের অনেক জ্বর উঠেছে। কি বল? আচ্ছা আমি আসতেছি। আর
হোটেল বয়কে কল দিয়ে ডাক্তার আসার কথা বলে আবার নীলের পাশে গেলাম। কি করব কিছুই ভাবতে পারতেছি না। একটু পরেই সাইফ আসলো। তারপর সাইফের হেল্প নিয়ে নীলের মাথায় পানি দিতে থাকলাম। প্রায় 30 মিনিট পর ডাক্তার নিয়ে হোটেল বয় রুমে ঢুকলো। তারপর নীলকে চেক আপ করে বললাম, ওনার তো অনেক জ্বর উঠে গেছে, তবে ভয়ের কিছু নাই। সামান্য গরম তেল নিয়ে বুকে মালিশ করে দিবেন আর মাথায় পানি দিবেন। আমি কিছুই ওষুধ দিয়ে যাচ্ছি, আর একটা স্যালাইন দিলাম, আর একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিতেছি। এতে উনি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। চোখ খুলতেই মাথাটা কেমন একটু হালকা হালকা মনে হচ্ছে, তবে শরীরে কেমন একটু কম বল পাচ্ছি। আর আবার শরীরে টি শার্ট ছিল, এখন খালি গায়ে কেন? সামনে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:49 বাজে, তবে সময়ের পাশে PM লেখা দেখে একটু অবাক হয়ে গেলাম। তাহলে কি আমি সারাদিন ঘুমিয়েছিলাম? আজকে তো আমার মিটিংয়ে যাওয়ার কথা ছিল। তারপর দেখি ওয়াশরুম থেকে তিথি বের হয়ে আসলো। তিথিকে দেখে আবার অবাক হলাম, আমার রুমে এই মেয়ে কী করে? তারপর আবার আমি খালি গায়ে। আমি আর কিছুই ভাবতে পারছি না। উফ! কি ব্যাপার, কখন ঘুম ভাঙলো তোমার? ওর দিকে তাকিয়ে দেখলাম আমার পাশে এসে বসতে বসতে জিজ্ঞেস করলো, যেন আমার ঘুম ভাঙার অপেক্ষায় ছিল সে। না, এখন বেশি জ্বর নেই। তারপর হোটেল বয়কে কল দিয়ে খাবার দিয়ে যেতে বললাম। আচ্ছা, আমি কিছুই বুঝতেছি না আমার কি হয়েছে, আর আমি খালি গায়ে কেন? তারপর তিথি আমাকে সব খুলে বলল, মানে ঘটনাটা বলল। এর মানে আমি গতকালকে রাতে গোসল করার এমন জ্বর হয়ে গিয়েছিল। একটু পর হোটেল বয় খাবার নিয়ে আসলো। আমি খাবার খাওয়ার ইচ্ছা না থাকলেও তিথি অনেক জোর করে কিছুটা খেলাম। তারপর ওষুধ খাইয়ে দিল। রাত 10টার দিকে সাইফ এসে দেখা করে গেল, কিন্তু আমার ঘুম ভাঙার পর সামির আর ম্যানেজারকে আমার রুমে আসতে দেখিনি। আর আমার জন্য তিথি আজকে মিটিং গেল না, সারাদিন আমার সেবা করলো। সত্যি এমন ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। রাতে তিথিকে চলে যেতে বললেই গেল না, তাই আর জোর করলাম না। রাতে কিছু সময় পরে আবার ঘুমিয়ে গেলাম। হয়তো তিথি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল। উফ, হাদারামটা ঘুমিয়ে গেছে একদিনেই। জ্বরে কেমন শুকিয়ে গেছে। ওকে রাতে গোসল করতে কে বলেছিল? আর ঘুমিয়ে গেলে কেমন বাচ্চাদের মতো লাগে পাগলটাকে। না, এখন আমিও একটু ঘুমাই, সারাদিন অনেক কষ্ট গেছে। সকালে ঘুম ভাঙতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি একটা মেয়ে, আর অজানা থাকলো না এটাকে। আমি হালকাভাবে তিথিকে ডাকলাম, উঠলো না। তাই হালকা ধাক্কা দিলাম, কারণ আমার ওয়াশরুমে যেতে হবে, এমার্জেন্সি। কারো ধাক্কাতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি নীলের বুকে ঘুমিয়ে আছি। ইস, এত লজ্জা লাগে, তাই তাড়াতাড়ি উঠে গেলাম। সরি, আসলে তোমার রাতে আবার একটু জ্বর এসেছিল, আর কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করি নাই। হ্যাঁ, ঠিক আছে বলেই উঠতে গেলাম, কিন্তু বসা থেকে আর এমনি হাঁটতে পারছি না ভালোভাবে। 2 রাত একদিন তেমন কিছুই খাওয়া হয়নি, শুধু গত রাতে অল্প খাবার খেয়েছিলাম। তারপর তিথির হেল্প নিয়ে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে বের হলাম। তারপর কিছু খেয়ে আবার ওষুধ খেলাম। একটু পর সাইফ, সামির আর ম্যানেজার রুমে আসলো। আজকে নাকি তিথিকেও যেতে হবে, আজকে লাস্ট দিন। আমার এখন অনেকটাই ভালো লাগছে, তাই আজকে মিটিং আর প্রজেক্টের ওইখানে যেতে চাইলাম, কিন্তু সাইফ আর তিথি জোর করে রেখেই গেল। তবে সামিরা অল্প কিছু কথা বলেছিল আমার সাথে, তা অনেক ভালো লাগলো। অনেক সময় পর সামিরাকে দেখতে পেয়ে। ওরা সবাই যাওয়ার পর বাবা মা, নীলা সহ রাফিন, জনি সবার সাথে অনেক সময় কথা বললাম। আমার অসুস্থের কথা শুনে বাবা নিজেই এখানে আসতে চেয়েছিলেন, আমি না করে অনেক নিয়ে বুঝিয়ে মানিয়ে নিলাম। তবে মা আর নীলাকে বলি না। সন্ধ্যার দিকে ওরা চলে আসলো। আমার প্রজেক্টটা পেয়ে গেছি। হ্যাঁ, আজকে রাতেই নাকি রওনা দিবে। একটা কার ভাড়া করা হয়েছে। তারপর রাতের খাবার খেয়ে সবাই রেডি হয়ে গাড়িতে বসে গেলাম। আসার সময় সবাই মিলে অনেক সময় নিয়ে সবাই ভালোই আড্ডা দেওয়া হলো। আমি একটু কম আড্ডায় ছিলাম। সকালের দিকে নিজের শহরে পৌঁছে গেলাম। অফিসের সামনে এসে গাড়ি থেকে নামলাম। অফিসে গিয়ে বাবার রুমে গেলাম। বাবাকে সব তথ্য দিয়ে বিদায় নিয়ে সবাই যার যার বাসার দিকে চলে গেলাম। আজকে অফিসে কাজ করতে হবে না, আর প্রজেক্টের কাজটা পাওয়াতে সবাইকে 2 দিনের ছুটি মিলে গেল। আমি একটা ট্যাক্সি নিয়ে ফ্ল্যাটে না গিয়ে বাসায় রওনা দিলাম। অবশ্য বাবা গাড়ি নিয়ে যেতে বলেছিলেন, আমি নেই নাই। তবে সব কিছু ভালোভাবে হলেও আমার অনেক বড় একটা ক্ষতি হয়েই গেল। সামিরাকে প্রপোজ করতে পারলাম না, সেই সুযোগটাই হলো না। জ্বর হওয়াতে সব প্ল্যান নষ্ট হয়ে গেল। এখন আর এত ভেবে লাভ নেই। একটু পরেই বাসার সামনে পৌঁছে গেলাম। ভাড়া দিয়ে বাসার দরজার কাছে যেতেই দেখি মা আর নীলা দরজা খুলে দরজার পাশেই দাঁড়িয়ে আছে। আর মায়ের মুখ দেখে মনে হচ্ছে আমার উপরে কোনো কারণে রেগে আছে, কিন্তু আমি তেমন কিছুই করি নাই। তার কোনো কিছু না ভেবেই মা আর নীলার সামনে গেলাম। মা, কেমন আছো? আমাদের সাথে তোর কথা বলতে হবে না। কেন, আমি আবার কি অপরাধ করলাম? কি করিস নাই তাই বল। আর আমি তো কিছুই বুঝতেছি না।
তোর যে অনেক জ্বর হয়েছিল, এই কথা কি আমাদের একবারও জানিয়েছিস? বেশি জ্বর তো না, আর তোমাদের বললে শুধু শুধু চিন্তা করতে, তাই আর বলি নাই। তুই বের হয়ে যা এই বাসা থেকে। আমাদের আর তোকে নিয়ে চিন্তাও করতে হবে না। আমরা তোর কে যে তোকে নিয়ে চিন্তা করব? তুমি তো আমার সুইট মা। মাকে জড়িয়ে ধরে বললাম। আর দেখো, এখন আমি পুরোপুরি সুস্থ। এখন মাফ করে দিলাম, পরের বার থেকে এমন করলে তোর সাথে আর কখনো কথা বলবো না। যথা গামা জননী। ভাইয়া, আমি কিন্তু এখনো রাগ করে আছি। তুমি রাগ করে থাকলে আমার কি? মা! এত জোরে পেতনির মতো কেউ চিল্লায় নাকি? তাহলে আমার চকলেট দে। না, এখন আর বেশি কিছু বলা যাবে না। তাই নীলাকে চকলেট বের করে দিয়ে আমি আমার রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই মা ডাক দিল খাবার খাওয়ার জন্য। তারপর নিচে নেমে দেখি আমার সব পছন্দের খাবার টেবিলে সাজিয়ে রাখা। তার দেরি